হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু গীতবিতান কোচিং সেন্টার ডিজিটাল ক্লাসেস। আমি অয়ন ঘোষ, তোমাদের অঙ্ক বিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় ভৌত পরিবেশের দ্বিতীয় অংশটা কি আলো, এই অংশটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের প্রথমেই জানতে হবে আলো জিনিসটা কি। আলো কি বলছে সংজ্ঞা দেখো। আলো বলেছে আলো এক প্রকার শক্তি যা প্রাণীদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। কি বলেছে, আমরা যে জিনিস দেখতে পাই সেটা সেটা কিভাবে দেখতে পাই, কারণ আলো সেই বস্তুটার উপরে পড়ে বলে সেটাকে দৃশ্যমান করে তোলে। ঠিক আছে, আর একটা বৈশিষ্ট্য কি আলোর, আলোকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। আলো যখন কোনো বস্তুর উপরে পড়ে সেটা যখন দৃশ্যমান হয় তখনই আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার আলোর কতগুলি বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, আলো দেখো সবসময়, আলোর রশ্মি সবসময় সরল রেখায় যায়। ঠিক আছে, আর দ্বিতীয় কি কি আলো শূন্য মাধ্যমে চলাচল করতে পারে, যেখানে কোনো মাধ্যম নেই, বায়ু মাধ্যমও নেই, কোনো মাধ্যমই নেই, তখন সেইখানেও কিন্তু আলো যাতায়াত করতে পারে। আর 3 নম্বর কি, আলোর বেগ হচ্ছে সব থেকে বেশি। যত কিছু আমাদের আছে সব কিছুর মধ্যে হচ্ছে আলোর বেগ সব থেকে বেশি। ঠিক আছে, এবার কি বলছে, আলোক উৎস। আলোক উৎসটা কি দেখো, যে সকল বস্তু থেকে আলো নির্গত হয় তাকে আমরা আলোক উৎস বলবো। ঠিক আছে, এবার আলোক উৎসকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কি প্রকৃতিগতভাবে, মানে আলোর প্রকৃতিগতভাবে একটা হলো ভাগ, আর একটা কি হচ্ছে আকৃতিগতভাবে। প্রকৃতিগতভাবে কি বলছে দেখো, প্রকৃতিগতভাবে বলছে যে আলো আবার দুভাগে বিভক্ত। ঠিক আছে, স্বপ্রভ বস্তু আর অপ্রভ বস্তু। স্বপ্রভ বস্তু কি বলছে, যে বস্তুর নিজস্ব আলো আছে, অর্থাৎ যে সকল বস্তু থেকে আলো নির্গত হয় তাকে স্বপ্রভ বস্তু বলছে। দেখো এটা একটা লাইট, ঠিক আছে, লাইটে আলো জ্বলছে, তাহলে এটা একটা স্বপ্রভ বস্তু। ঠিক আছে, তার মানে দিনের বেলা আমরা কি দেখতে পাই, সূর্য দেখতে পাই। সূর্যর নিজস্ব আলো আছে, আলো সৃষ্টি করে, তাহলে সূর্য হলো কি একটা আলোক উৎস। আবার আমরা রাতে কি দেখতে পাই, জোনাকি পোকা দেখতে পাই, তাহলে জোনাকি পোকাও কিন্তু আলোর উৎস। ঠিক আছে, তাহলে এটা হবে স্বপ্রভ বস্তু। এবং অপ্রভ বস্তু কি বলছে, যে বস্তু নিজস্ব আলো নেই, অর্থাৎ যে সকল বস্তু নিজেরা আলো নির্গত করে না তাকে অপ্রভ বস্তু বলে। নিজস্ব আলো নেই যে সকল বস্তুর, সেটা হচ্ছে কি অপ্রভ বস্তু। উদাহরণ কি চাঁদ, টেবিল, চেয়ার ইত্যাদি। চাঁদ, তোমরা বলবে যে চাঁদ থেকে তো চাঁদ আমরা আকাশে দেখতে পাই যেটা আলো দিচ্ছে, কিন্তু চাঁদ কিন্তু স্বপ্রভ বস্তু নয়, কারণ চাঁদের কোনো নিজস্ব আলো নেই। সে কি করে, সূর্যের আলোতে আলোকিত হয়। সূর্য, ঠিক আছে, এখানে যদি আমাদের পৃথিবী থাকে, এদিকটা কি হয়, এদিকটা দিন আর এদিকটা রাত্রি হয়। আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আর পৃথিবীকে কেন্দ্র করে কি ঘুরছে, চাঁদ ঘুরছে। চাঁদ কি করছে, আমরা রাত্রিবেলায় কি হয়, যখন সূর্যের রশ্মি চাঁদে পড়ে, ঠিক আছে, চাঁদে পড়ে দিয়ে সেটা চাঁদটা সূর্যের আলোয় আলোকিত হয়, সেই আলোয় আমরা দেখতে পাই। সেই জন্য আমাদের মনে হয় যেন চাঁদেরও আলো আছে। ঠিক আছে, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এরা সূর্যের আলোয় আলোকিত হয়। ঠিক আছে, বুঝতে পারলে। এবার কি বলছে, আর একটা কি বলেছে দেখো, আকৃতিগতভাবে দুটো আলোক উৎস, বিন্দু আলোক উৎস এবং বিস্তৃত আলোক উৎস। ঠিক আছে, বিন্দু আলোক উৎস কি সংজ্ঞা বলেছে দেখো, আলোক উৎসের আকার খুবই ছোট। আলোক উৎসের আকার যদি খুব ছোট হয়, বিন্দুর আকৃতির হলে তাকে বিন্দু উৎস বলে। ঠিক আছে, মানে খুবই ছোট, যেমন লেজার লাইট দেখেছো, লেজার লাইট জ্বলে, সেটা হচ্ছে কি বিন্দু আলোক উৎস। খুবই যদি ছোট আলোক উৎস হয়, যেখান থেকে নির্গত হচ্ছে সেটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে বিন্দু আলোক উৎস বলবো। ঠিক আছে, আর কি বলছে, বিস্তৃত আলোক উৎস, যে আলোক উৎসের আকার বিন্দু উৎস থেকে আকারে বড় হলে তাকে বিস্তৃত আলোক উৎস বলে। যেমন কি সূর্য বা এখানে লাইট যদি দেখতে পাও, তো এটা কিন্তু বিস্তৃত আলোক উৎস, মানে এটা বিন্দু নয়, কিন্তু বিস্তৃত আলোক উৎস। ঠিক আছে, এবার কি বলছে, আর একটা কি বলেছিলাম প্রথমে, তখন বলেছিলাম আলোর উদাহরণের সময়, আলো শূন্য মাধ্যমে চলাচল করতে পারে। আবার কিছু কিছু মাধ্যমও আছে, সেই মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করে। ঠিক আছে, আবার কিছু মাধ্যম আছে সেই মাধ্যমের মধ্য দিয়ে আলো একবারে চলাচল করতে পারে না। ঠিক আছে, এই ক্যাটাগরি হিসাবে আলো, এই যে মাধ্যম আছে, মাধ্যমকে 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা মাধ্যম কি স্বচ্ছ মাধ্যম, একটা ঈষৎ স্বচ্ছ মাধ্যম, একটা অস্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম কি বলেছে, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলছে। যে মাধ্যমের মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে, যেমন কি আমাদের যে দিনের বেলায় আমরা
আলো দেখতে পাই, সূর্যের আলো দেখতে পাই, সেটা তো আমাদের তো পৃথিবীতে বায়ুতে ভর্তি, ঠিক আছে? এদের বায়ু ভেদ করে আমাদের আলো আসছে, তাহলে বায়ু একটা কিন্তু স্বচ্ছ মাধ্যম। আবার দেখবে পরিষ্কার জলে যদি লাইট মারি তাহলে জল দেখতে পাওয়া যায়, জলের নিচ পর্যন্ত যায়, তাহলে কি হলো, জল কিন্তু একটা স্বচ্ছ মাধ্যম। আবার কাঁচ, কাঁচ যদি স্বচ্ছ কাঁচ হয় তাহলে কাঁচে লাইট মারলে কাঁচের এপার ওপার হয়, ঠিক আছে? তাহলে সেটা স্বচ্ছ মাধ্যম। কি লাইটের ওপরেও তো একটা কাঁচ আছে না, লাইট যদি অন করছি তাহলে দেখতে পাওয়া যাচ্ছে আলো, তাহলে এটাও কিন্তু একটা কাঁচটা স্বচ্ছ মাধ্যম, ঠিক আছে? এবার কি বলছে যে ঈশ্বর স্বচ্ছ মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিক চলাচল করতে পারে, সম্পূর্ণ চলাচল করে না, মানে বিনা বাধায় চলতে পারে না, কিন্তু একটু বাধা পায়, চলাচল করতে পারে, তাকে ঈশ্বর স্বচ্ছ মাধ্যম বলে। যেমন কুয়াশা, ঘষা কাচ, কুয়াশার দিন সকালবেলায় যদি আমরা যাই তাহলে সামনে থেকে যদি গাড়ি আসে তাহলে আমাদের আলোটা কি খুবই আবঝা দেখতে পাই, মনে হয় যেন দূর থেকে কি আসছে, অর্থাৎ খুব একটা পরিষ্কার স্পষ্ট দেখতে পাওয়া যায় না। তাহলে কুয়াশাটা কি হলো, কুয়াশাটা হলো ঈশ্বর স্বচ্ছ মাধ্যম। আর এটাকে হচ্ছে ঘষা কাঁচ, কাঁচ যদি স্বচ্ছ না হয়, ঘষা হয়, ঠিক আছে, তাহলে আলোটা যেন মনে হবে যেন পুরোপুরি আলো আসছে, এটা আলোর আভা আসছে, ঠিক আছে? তাহলে ঘষা কাজ একটা হলো কি ঈশ্বর স্বচ্ছ মাধ্যম। আর একটা কি, যে অস্বচ্ছ মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না, তাকে অস্বচ্ছ মাধ্যম বলে। দেখবে যদি কোনো দিনের বেলায় জানলা বন্ধ করে দিই তাহলে সূর্যের আলো কিন্তু আমাদের ঘরে প্রবেশ করতে পারে না, কারণ জানলা সেটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম, সেটাকে আলো ভেদ করে যেতে পারে না, ঠিক আছে? তাহলে উদাহরণ কি হচ্ছে, কাঠ, দেওয়াল, যে কোনো জিনিস যেটা আলো ভেদ করতে পারে না, ঠিক আছে? এবার বলবো আলোক রশ্মি কি। দেখো আলোক রশ্মি বলে বাস্তবে কিছু আমরা বুঝতে পারি না, আমরা আমাদের একটা ধারণা করে নিই যে আলোক রশ্মি, কারণ হচ্ছে আলো হলো অনেকগুলো রশ্মির সমষ্টি, ঠিক আছে? যেমন আমরা যদি এরকম ভাবি যে একটা আলো, একটা লাইট মনে করো, লাইট, এভাবে আলো আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছু জিনিসকে আলোকিত করছে, আলো তো আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের এটা ধরে নিই যে আলো একটা এভাবে অসংখ্য রশ্মির সমন্বয়, ঠিক আছে? এটা আমরা মনে করে নিতে পারি, ঠিক আছে? তাই যদি কি বলেছে আলো রশ্মি, এবার এই যে রশ্মি এক একটাকে কি বলছে, রশ্মি বলছি, এবার রশ্মির এই সমষ্টিকে রশ্মি গুচ্ছ বলছি, ঠিক আছে? এক গোচ্ছা আকারে আছে, ঠিক আছে? কি বলছে, আলো রশ্মি গুচ্ছের সংজ্ঞা কি বলছে দেখো, আলোকে অসংখ্য রশ্মির সমন্বয় বলে ধরা হয়, ঠিক আছে? বুঝতে পারলে? এই অসংখ্য আলো রশ্মি গুচ্ছকে একত্রে একত্রে আলোক রশ্মি গুচ্ছ বলা হয়, ঠিক আছে? এবার এই আলোক রশ্মি গুচ্ছকে মানে কিভাবে তারা চলাচল করে সেই হিসাবে আলোক রশ্মি গুচ্ছকে তিন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে কি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, একটা অপসারী আলোক রশ্মি গুচ্ছ, একটা অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ মানে কি, দেখো যদি কোনো আলোক রশ্মি থেকে কোনো রশ্মি সমান্তরালে যাতায়াত করে, মানে সমান্তরাল মানে কি, যে রশ্মি একে অপরের সঙ্গে কখনোই মিলবে না, সমান দূরত্ব অবলম্বন করবে, তাহলে সেই রশ্মিগুলোকে কি বলছে, সমান্তরাল রশ্মি গুচ্ছ। বুঝতে পারলে? এর সংজ্ঞাটা দেখি কি বলছে। এর সংজ্ঞা বলছে যে কোনো উৎস থেকে আগত, কোনো উৎস থেকে কি, এটা যদি আমি সূর্য ধরে নিই মনে করো, সূর্য থেকে কোনো উৎস থেকে আগত আলোর রশ্মি গুচ্ছের প্রতিটি রশ্মি যদি পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল মানে কি রেল লাইনে পাটির মতো যাবে, কোনো সময় তারা মিলবে না, তবে সেই আলোক রশ্মি গুচ্ছকে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ বলা হয়, ঠিক আছে? এবার দ্বিতীয় কি, অপসারী আলোক রশ্মি গুচ্ছ। অপসারী দেখো বুঝাই তোমাদের, কি এটা একটা টর্চ লাইট, টর্চ লাইটে দেখো একটা একটা বিন্দু উৎস থেকে সৃষ্টি হচ্ছে, দিয়ে আলো এইভাবে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে? এইভাবে ছড়িয়ে পড়ছে, সেটাকে বলছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ। মনে করো টর্চ লাইট, ঠিক আছে, কি করছে, এইখান থেকে সৃষ্টি হচ্ছে, দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে? তাহলে সংজ্ঞা কি বলছে দেখো, কোনো বিন্দু উৎস থেকে নির্গত আলোক রশ্মি গুচ্ছ পরস্পর থেকে দূরে চারিদিকে ছড়িয়ে পড়লে তাকে অপসারী আলোক রশ্মি গুচ্ছ বলে, চারিদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে? তাহলে এটাকে হচ্ছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ। আর একটা কি বলছে, অভিসারী আলোক রশ্মি গুচ্ছ, ঠিক আছে? অভিসারীটা কি দেখো, অভিসারী আলোক রশ্মি যেমন ছড়িয়ে পড়ছে, এমন হতে পারে যে আলোক রশ্মিগুলো আসছে দিয়ে তারা একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, হ্যাঁ। আর রশ্মিকে যখনই আমরা আঁকবো তীর চিহ্ন দিতে হবে, কারণ
রশ্মির অভিমুখ দেখানোর জন্য তীর চিহ্ন দিতে হবে, একটা বিন্দুতে এসে মিলিত হবে, তাকে বলছে অভিসারী আলো রশ্মিগুচ্ছ। যদি কোনো আলোক রশ্মিগুচ্ছের প্রতিটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয় তবে সেই আলো রশ্মিগুচ্ছকে অভিসারী আলো রশ্মিগুচ্ছ বলে। দেখো দিনের বেলায় যদি আতস কাজ আমরা সূর্যের রোদের মধ্যে ধরি, ঠিক আছে, তাহলে কি হবে, আলো রশ্মিগুচ্ছগুলো দেখা যাবে যে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। দেখবে খবরের কাগজের উপরে যদি অনেকক্ষণ ধরে রাখো তাহলে খবরের কাগজে আগুন ধরে যায়, ঠিক আছে, বা কোনো কাগজের উপরে। তাহলে কি বললো, এই যে সমান্তরাল আলো রশ্মিগুচ্ছ বা যে কোনো আলো রশ্মিগুচ্ছ যখন এক জায়গাতে একটা বিন্দুতে এসে মিলিত হবে, চারিদিকে ছড়িয়ে আছে, সেটা এসে এক জায়গাতে মিলিত হলো, তাহলে একটা বিন্দুতে এসে মিলিত হলো, সেটা হচ্ছে অভিসারী আলো রশ্মিগুচ্ছ, ঠিক আছে, বুঝতে পারলে? আবার একবার বলি তোমাদের কি কি তাহলে হলো, কি কি জিনিস পেলাম আমরা, স্বপ্রভ বস্তু কি জিনিস সেটা বুঝতে পারলাম, অপ্রভ বস্তুটা কি জিনিস বুঝতে পারলাম, বিন্দু আলোক উৎস বুঝতে পারলাম, বিস্তৃত আলোক উৎস, ঠিক আছে। আর কি হলো, মাধ্যম পেলাম, কোন মাধ্যমের মধ্য দিয়ে রশ্মি যেতে পারে, কোন মাধ্যমের মধ্য দিয়ে রশ্মি হালকা যেতে পারে, কোন মাধ্যমের মধ্য দিয়ে রশ্মি একেবারে যেতে পারে না, ঠিক আছে। সেই ক্যাটাগরিতে কি একটা পেলাম স্বচ্ছ মাধ্যম, একটা পেলাম ঈষৎ স্বচ্ছ মাধ্যম, একটা পেলাম অস্বচ্ছ মাধ্যম। আলো রশ্মিগুচ্ছ পড়লাম, আলো রশ্মিগুচ্ছকে কি তিন ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সমান্তরাল আলো রশ্মিগুচ্ছ, অপসারী আলো রশ্মিগুচ্ছ আর অভিসারী আলো রশ্মিগুচ্ছ, ঠিক আছে। এবার আমরা জানবো আলোর প্রতিফলন কি জিনিস, ঠিক আছে। দেখো আলোর প্রতিফলন কি সেটা দেখো, আলোর প্রতিফলনের সংজ্ঞাটা কি বলছে দেখো, আগে প্রথমে দেখো যে আলো যখন এক মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে আপতিত রশ্মির কিছু অংশ প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। কিছু বুঝতে পারলেন না, আমি সিম্পল ভাষায় বোঝাই তোমাদের। দেখো এটা আলো টর্চ লাইট, এটা কি মাধ্যম আছে, বায়ু মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে। আর এই কাঁচ এটা আলাদা ঘনত্বের মাধ্যম, ঠিক আছে। এবার যখন আমি কাঁচে লাইট মারবো দেখো বোর্ডের মধ্যে এর প্রতিফলন হচ্ছে না, হচ্ছে না, এই দেখো, ঠিক আছে। মানে এই এর লাইট এসে প্রথমে কি বলো আয়নার উপরে পড়লো, দিয়ে আলোটা প্রতিফলিত হয়ে বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো, এবার গাণিতিক ভাষায় তোমাদের বোঝাই, বিজ্ঞানের ভাষাতে কি বলছে, ভিন্ন মাধ্যম, ঠিক আছে। এটা কি প্রথম মাধ্যম, এটা কি ছিল, এটা ছিল বায়ু, আর এটা কি কাঁচ, এটা দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে কি কাঁচ, কাঁচ ঠিক বলবো না, এটা আয়না মনে করো, কাঁচ হলে প্রতিফলন হবে না, বেরিয়ে চলে যাবে, আয়না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, দ্বিতীয় মাধ্যম। কি বললো, এই রশ্মি আমরা কি বলেছিলাম, রশ্মিকে সবসময় অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হবে কোন দিক দিয়ে আসছে আর কোন দিকে প্রতিফলন হচ্ছে। এই যে রশ্মিটা আসছে এই রশ্মিটাকে বলা হচ্ছে কে, আপতিত রশ্মি, আপতিত রশ্মি, ঠিক আছে। আর এই যে প্রথমে কি হলো, রশ্মিটা এলো আয়নাতে, এখানে বিন্দুতে ঠেকলো, ঠিক আছে, তারপরে এদিকে প্রতিফলিত হলো, এটা হচ্ছে প্রতিফলন রশ্মি, ফলন রশ্মি। তাহলে কি বলেছে, আলো এক মাধ্যম থেকে আসছিল, দ্বিতীয় মাধ্যমে এসে পড়লো, দ্বিতীয় ঘনত্বের মাধ্যমে আপতিত হলো, দিয়ে এই বিভেদ তল, এই যে বায়ু এবং আয়নার এর মাঝে যে যে তলে হচ্ছে এটাকে বিভেদ তল বলছে, এই বিভেদ তল থেকে আপতিত হলো, বিভেদ তলে কিছু অংশটা আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে, দ্বিতীয় মাধ্যমে ভেদ করে যাচ্ছে না, প্রথম মাধ্যমে আবার ফিরে আসছে, এই ঘটনা কি বলছে আলোর প্রতিফলন। এবার কি বলছে দেখো সংজ্ঞা, দেখো কি বলছে আলোর আপতিত রশ্মি সংজ্ঞা, যে পথে আলো এসে প্রতিফলকের উপর পড়ে তাকে আপতিত রশ্মি বলে। তাহলে এই মাধ্যমটা কি বললো, এই মাধ্যমটাকে প্রতিফলকও বলতে পারি, ঠিক আছে। প্রতিফলন যেহেতু হচ্ছে এই মাধ্যমে, তাহলে প্রতিফলক। আর প্রতিফলিত রশ্মির সংজ্ঞা কি বলছে দেখো, প্রতিফলনের পর রশ্মি যে পথে ফিরে আসে, এই পথে ফিরে আসছে তাকে প্রতিফলিত রশ্মি বলছে। আর আপতন বিন্দু কি বলছে দেখো, প্রতিফলকের উপর যে বিন্দুতে আপতিত রশ্মি এসে পড়ে তাকে আপতন বিন্দু বলে, এই বিন্দুতে এসে পড়ছে, তাহলে এই বিন্দুটা কি বলছে, এই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু, আপতন বিন্দু, ঠিক আছে। এবার অভিলম্ব কি বলছে দেখো, অভিলম্ব বলছে আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে, এটা একটা কাল্পনিক লম্ব, এই যে আপতন বিন্দুতে এই প্রতিফলকের সাথে লম্ব হবে যে আমরা একটা কল্পনা করে নিতে পারি, রেখা কল্পনা করে নিতে পারি, এটাকে বলছে কি অভিলম্ব, ঠিক আছে। অভিলম্ব মানে কি, লম্ব মানে কি, এই কোণ সবসময় 90 ডিগ্রি করবে, ঠিক আছে, লম্ব আঁকলাম,
এই লম্বটা কি হচ্ছে, এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। এবার কি বলেছে, আপতন কোণ। দেখো এবার আপতন কোণ কি বলছে, এখানে একে বোঝায়। এটা কি ছিল, আয়না ছিল, দ্বিতীয় মাধ্যম বা প্রতিফলক বলতে পারি। আর এটা কি এই বিন্দুটা অবিলম্ব, এটা কি হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। এইখানে আসছে কি, এখানে আসছে কি আপতন সরল রেখা আসছে, একটু বেঁকে গেল। আর এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আর এদিকে যে চলে যাচ্ছে এটা কি প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। ঠিক আছে। এবার বলছে যে আপতন কোণটা কি, দেখো বলছে আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে আপতন কোণ বলে। আপতিত রশ্মি আর এটা কি অভিলম্ব, অভিলম্ব, ঠিক আছে, অভিলম্ব। তাহলে আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ, এই কোণটাই হচ্ছে কি আপতন কোণ। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করছে তাকে বলছে আপতন কোণ, আপতন কোণ। এবার প্রতিফলন কোণ কি বলছে, প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে প্রতিফলন কোণ বলে। এই প্রতিফলিত হচ্ছে এই অভিলম্বের সাথে যে কোণটা করছে সেটাই প্রতিফলিত কোণ। প্রতিফলন কোণ, বুঝতে পারলে, কিছু সিম্পল জিনিস। আপতিত রশ্মি আপতন অভিলম্বের সাথে যে কোণ করছে তাকে বলেছে আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করছে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। এই যে রশ্মিটা প্রতিফলিত হচ্ছে, এই প্রতিফলনের আবার দুটো সূত্র আছে, ঠিক আছে। সূত্র কি কি বলছে দেখো, সূত্র বলছে আপাতন কোণ ও প্রতিফলনের কোণের মান সর্বদা সমান হয়। তাহলে এই কোণটা আপতন কোণ কি এটা, এই কোণটা, আর প্রতিফলন কোণ এইটা, এটা সব সময় সমান হবে। তাহলে আপতন কোণকে আমরা তাহলে কি বলতে পারি, আপতন, আপতন কোণ সমানে আমরা প্রতিফলন কোণ বলতে পারি, প্রতিফলন কোণ, ঠিক আছে, সব সময় সমান হবে। এটা 1 নম্বর সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে, যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও প্রতিফলকের উপর আপাতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে। কি বলছে, আপতিত রশ্মি, আপাতন, প্রতিফলিত রশ্মি, প্রতিফলকের উপর আপাতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে। এটা দেখো, এইটা আপতিত রশ্মি, অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি এরা একই সমতলে থাকে। বুঝতে পারলে দুটো সূত্র। এবার দেখো প্রতিফলন দু রকমের হয়। ঠিক আছে, প্রতিফলন কি, প্রতিফলন দু রকমের হয়। এক হচ্ছে কি নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, আর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে। নিয়মিত প্রতিফলনটা কি সেটা আবার দেখো, মনে করো যে একটা সমতল আছে কাঁচের মতন, ঠিক আছে, আয়না। তাহলে এই রশ্মি এলো, আবার রশ্মি ফিরে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা, যদি কোনো একটা মসৃণ তলে আলো আপতিত হয় দিয়ে প্রতিফলিত হয় সেটাকে বলে নিয়মিত প্রতিফলন। আর এটা যদি এবড়ো খেবড়ো মনে করো দেয়ালের মতন, ঠিক আছে, সেটাতে যদি রশ্মি আসছে, এটা থেকে রশ্মির সমষ্টি হিসাবে একটা দেখায় তোমাকে। মনে করো এরকম রশ্মি এলো, সমান্তরাল আলো রশ্মি করছো, আবার সমান্তরালে চলে গেল। কিন্তু যদি বিক্ষিপ্ত প্রতিফলন হয় তাহলে একটা রশ্মি এলো আর একটা চলে গেল, আবার এইভাবে একটা এলো, এইভাবে চলে গেল, ঠিক আছে। তাহলে এইরকম এবড়ো খেবড়ো জায়গাতে যদি হয় প্রতিফলিত হয়
তাহলে কি বলে বিক্ষিপ্ত প্রতিফলন বলে, মানে আলোগুলো কিন্তু সমান্তরালে আর যায় না, এটা যেমন সমান্তরালে আসে সমান্তরালে যাচ্ছে, ওটা ঠিক সেভাবে হয় না। কিন্তু এখানেও কিন্তু সেই নিয়ম কিন্তু মেনে চলে ওরা, আপাতন কোণ প্রতিফলন কোণের মান কিন্তু সমান হয়। আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এখানে আপাতন কোণ প্রতিফলন কোণের মান সমান হয়, কিন্তু আপাতন কোণ আর এখানে প্রতিফলন কোণের মান সমান হয়, সর্বক্ষেত্রেই হবে, এক্ষেত্রেও হবে, বিক্ষিপ্ত প্রতিফলন ক্ষেত্রেও হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আলো চ্যাপ্টারটা। এর নেক্সট চ্যাপ্টার আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।